সে দেখে মিনসা আপন মনে দিঘির দিকে তাকিয়ে আছে। আকাশের চাঁদ আজ রূপলি থালার মতো পূর্ণ রূপ ধারণ করেছে, তাই দিঘির জলে পূর্ণিমার জ্যোৎস্না পড়ে এক অপরূপ রূপ ঝরাচ্ছে। সুলগ্ন এগিয়ে আসে মিনসার দিকে, তার সামনে ছড়িয়ে থাকা হাত দুটি আলতো করে ধরে সুলগ্ন। আচ্ছা বলুন তো, এই জগতে ভালোবাসার থেকেও দামি কিছু হয় কি? আমরা আমরা যারা ভালোবাসি, তা সে হতে পারে আমাদের কাছের যে কোনো মানুষ। এবার আমরা যদি সেই মানুষটার জীবন আমাদের ভালোবাসার থেকেও বেশি মূল্যবান মনে করি, তাহলে কোনটাকে বাঁচবেন আপনি? ভালোবাসা না জীবন? তাহলে কি সত্যি ভালোবাসার থেকে প্রাণ বড়? আপনার কি মনে হয়? সুলগ্ন একজন পিৎজা ডেলিভারি বয়, আর মিনসা সুন্দরী সার্কাসের ডান্সার। একে অপরকে তারা পাগলের মতো ভালোবাসে, কিন্তু হাই ভাগ্যের পরিহাস, তাদেরকে জীবনের ঠিক এমন জায়গায় এনে দাঁড় করায়। কোথায় এনে দাঁড় করায় সেই গল্পই আজকে আপনাদের সামনে বলবো। আমাদের আজকের গল্প সুলেখক সৌগত প্রামাণিকের কলমে প্রেমের চেয়েও দামি। আপনাদের ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং হাইপ বাটন প্রেস করে আমাদের গল্প অন্যদের কাছে পৌঁছে দেবেন। আপনারা শুনছেন গল্প ভার্স স্টুডিও। গল্প শুনুন, গল্পে বাঁচুন। নিজের হৃৎপিণ্ডকে যখন টিপে মারলি, তখন তখন একবারও মনে পড়লো না মিশার মুখ? তাহলে তাহলে এখন কেন? বেশ তারস্বরে সুলগ্নর উদ্দেশ্যে কথাটা বলেন প্রভাকর বাবু। ক্যাফের একটা টেবিলের সামনে মুখোমুখি বসে রয়েছে তারা দুজন। ক্যাফের মালিক প্রভাকর নন্দী আর তার ক্যাফের খুবই বিশ্বস্ত ডেলিভারি বয় সুলগ্ন হালদার। একটু আগেই বিশ্বাসঘাতকতা কলঙ্ক লেপে নিজের ভালোবাসাকে খুন করেছে সুলগ্ন, তবুও তার চোখ কিছুতেই বাঁধ মানছে না। হয়তো বাধ্য হয়েই কাউকে বিদায় দিল সে, কিন্তু কারণটা সবারই অজানা, এমনকি তার মালিকেরও। তাই প্রভাকর বাবুর টিপ্পনি সহ্য করতে হচ্ছে তাকে। তবে এটা কিছুই নয় তার জন্য অবশ্য। টেবিলের অপর প্রান্তে মুখোমুখি বসা প্রভাকর বাবু ভাবছেন, তার তারস্বরে বলা কথাটা সুলগ্নের কান পর্যন্ত হয়তো পৌঁছাচ্ছে না, তবে তার ক্ষতটা যে কতটা গভীর তা সে জানে ভালোই। আচ্ছা প্রভাদা, ওর সঙ্গে কি আমার আর কোনোদিনও দেখা হবে না? মানে সত্যি মনির সাথে আর কখনো? কেন কেন তুই 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 কি করবি দেখা করে? এটাই তো চেয়েছিলিস, তাই না? এবার এবার তাকে শান্তি দে, শান্তি। তোর মুডের ওপর সবকিছু চলবে নাকি? প্রভাকর নন্দীর প্রশ্ন মানে সুলগ্ন এবার প্রায় কেঁদে ফেলে আর বলে, আমি তো ওর জীবনের বিনিময়ে আমার ভালোবাসাকে বলি দিলাম, তারপরও এসব বলবে তুমি? হ্যাঁ হ্যাঁ, তুই তো একাই ভালোবেসেছিলিস, তাই না? যে মেয়েটা তোর জন্য সবকিছু করতে রাজি ছিল, সবকিছু, তুই কিনা তার ভালোবাসাকে অপমান করে চিরতরে দূরে ঠেলে দিলি। হ্যাঁ, দুজনের কথোপকথনের শব্দ ক্যাফের পাশের রাস্তা থেকে স্পষ্ট শোনা যাচ্ছিল। প্রভাকর নন্দীর এমন রূপ আগে কোনো দিনে দেখেনি সুলগ্ন। ঘটনার উৎস হলো একটি পাহাড়ি কিশোরী, যার নাম মিনসা রায়। এসেছিল দক্ষিণ কলকাতার এক মফস্বল গ্রাম মালিকপুরে সার্কাস দেখাতে। তার সঙ্গে নিজের জীবনটাও বেঁধে ফেলেছিল সুলগ্ন। ভালোবেসে ডাকত তাকে মণি বলে। এই ক্যাফেতে দু একবার সুলগ্নর সাথে এসেছিল মিনসা। তখন প্রভাকর নন্দী আলাপ করেছিল মেয়েটির সাথে। তবে সুলগ্নর সাথে মিনসার প্রথম আলাপ হয় পিৎজা ডেলিভারির অর্ডারে। বেশি দিন নয়, ওই মাস তিনেক আগে একটা চিকেন পিৎজা উইথ এক্সট্রা চিজ ডেলিভারির অর্ডার আসে এই ক্যাফেতে। তোর পিৎজা রেডি হয়ে গেছে, কিন্তু ডেলিভারি দিয়ে আয়। আর বেশি দেরি করিস না। ও, আমার দোকান বলে বেঁচে যাস। অন্য দোকান আর কোম্পানিগুলো কিন্তু
তোর এই অত্যাচারটা একদম মেনে নিত না। আরে অত্যাচার তো শুরু হয়ে গেছে, তবে সেটা আমার দিক থেকে নয়। কয়েকদিন ধরে সকালে বিকেলে সার্কাস সার্কাস বলে হেঁকে যাচ্ছে, শুনছো না? সুলগ্ন লক্ষ্য করল প্রভাকর নন্দীর মুখটা এবার হালকা চাপা হাসিতে যেন চওড়া হচ্ছে। তবে কিছু না বলে দোকানের স্টোন ওভেন থেকে একটা পিৎজাকে স্লাইস করে সুলগ্ন ডেলিভারি ব্যাগে ভরে দিল। সাথে সাথে ডেলিভারির লোকেশন শেয়ার করলে সুলগ্ন বেরিয়ে যায় তার ডেলিভারিতে। রাতের কুয়াশার মধ্যে বাইক ছুটিয়ে মিনিট দশকের মধ্যেই সুলগ্ন পৌঁছে যায় একটা সার্কাসের তাঁবুর সামনে। প্রথমে ভেবেছিল হয়তো ভুল লোকেশনে এসে পড়েছে সে, কিন্তু মোবাইলটা খুলে দেখে না, ঠিক লোকেশনেই এসেছে। কাস্টমারের নাম্বারটায় একটা কল করে সুলগ্ন। হ্যালো, আপনাদের দেওয়া লোকেশনে চলে এসেছি, কিন্তু কাউকে দেখতে পাচ্ছি না। পিৎজাটা নিয়ে তাঁবুর ডান পাশ ঘেঁষে চলে আসুন ভেতরে। শো চলছে, তাই যেতে পারছি না। সুলগ্ন কিছু বলার আগেই ফোনটা কেটে যায়। অগত্যা সে পিৎজা নিয়ে ফোনে বলা কথা মতো তাঁবুর ডান পাশ ঘেঁষে ঢুকে যায় ভেতরে। ভেতরে ঢুকে বেশ অবাক হয়ে যায় সুলগ্ন। একটা আস্ত সার্কাসের অন্দরমহলে যেন পা দিয়েছে সে। চৈনিক বা তিব্বতী গড়নের মৌখিক অবয়বের নারী মূর্তির সম্ভার যেন ছেয়ে রয়েছে সেখানে। তাঁবুর দরজায় লাগানো পর্দার আড়াল থেকে দেখা যাচ্ছে সার্কাসের নাইট শোয়ের কিছু সাহসী দৃশ্য। পিৎজাটা কোথায় রাখবো? সে সস লাগানো বাটি রুটি নিয়ে চলে এলেন। কে অর্ডার দিল আপনাকে? এই, তোরা দিয়েছিস নাকি? শেষ কথাটা তাঁবুতে থাকা বাকি মেয়েদের উদ্দেশ্যে বলে ওঠে একটা বছর 19-এর কিশোরী। মেয়েটিকে আর 5টা মেয়ের থেকে বেশ আলাদাই লাগে সুলগ্নর। মেয়েটির চোখটা এক প্রশান্তির স্নিগ্ধ প্রতিরূপ, যার রূপের ব্যাখ্যা হয়তো ইন্দ্রের অমরাবতীর সাথে প্রতিদ্বন্দ্বিতা করতে পারে। কিশোরীর বৌদ্ধীয় মৌখিক করণ ও চিবুকের শৌখিনতা মনে করিয়ে দেয় প্রাচীন তিব্বতীয় বৌদ্ধ দেবী প্রজ্ঞাপারমিতার কথা, যার অলীক ক্ষমতায় সুলগ্নের বাক শক্তিকে প্রায় স্তব্ধ হয়ে গিয়েছে। আচ্ছা, আপনার হাতটা নিশ্চয়ই মাইক্রো ওভেন না? কেন বলুন তো? না, দেখে তো মনে হচ্ছে যেন হাতেই পিৎজাটা আবার সেঁকে দেবেন আপনি। না না, তা কেন? এই, তোরা কেউ পিৎজাটা নিয়ে যা। এখন বলুন তো, আপনার কত হলো? না না, আপনি তো সব কিছুতেই না না করেন দেখছি। না না, আসলে অর্ডার করার সময়ই অনলাইন পেমেন্ট করা ছিল। এখন তো তুতলেও যাচ্ছেন, কি ব্যাপার বলুন তো? তেমন কিছু নয়, আপনি খুব সুন্দরী, তাই তো? তাহলে টিকিট কেটে দেখতে আসবেন আমাকে, মানে সার্কাস দেখতে আসবেন। এবার খানিকটা লজ্জা পায় সুলগ্ন। হয়তো সে ভাবছে তার তুতলামির ব্যঙ্গাত্মক উত্তর দিল মেয়েটি। তাহলে আসি, পিৎজাটা খেয়ে নেবেন, না হলে ঠান্ডা হয়ে যাবে। খুব তাড়া দেখছি। আরও কোনো ডেলিভারি আছে নাকি? না, এটাই লাস্ট ডেলিভারি ছিল। তবে এই নাটা বেশ ভালোই লাগলো কিন্তু। কেন বলুন তো? আলাপটা হতো এই যা। তবে একটা সত্যি কি জানেন, আমাদের মতো মেয়েদের সাথে আলাপ করেই বা কি করবেন? ঠিক বুঝলাম না। তবে আমি বুঝতে পেরেছি যে আপনি কথায় কথায় না বললেও মানুষটা একটু অন্যরকম। আপনার নামটা কিন্তু জানা হলো না। আবার না? ঠিক আছে, আপনার নামটা? আমি মিনসা রাই। ভারতের প্রথম সূর্যোদয়ের রাজ্যেই আমার জন্ম থেকে পড়াশোনা সবই ওখানে। আপনি তাহলে অরুণাচল প্রদেশের, তাই একটু চীনা গড়ন। চাইনিজ বলছেন তো? মুখ তেমনই লাগছে আসলে। এটা সত্যি, আমাদের চাইনিজ বলা মানুষগুলোর মুখটা কোনোদিনই বন্ধ করতে পারবো না। তার মধ্যে সার্কাসের দর্শকরা তো আরও সুকৌশলী এই শিল্পে। তবে আপনার বাংলাটা এত ভালো, যা বেশ প্রশংসনীয়। কি রে, পিৎজা কোথায়? আর ডেলিভারি দেওয়ার টাইম এটা? অনেকক্ষণ ধরে দুজনের কথোপকথনের ছেদ ঘটল এক দীর্ঘদেহী কৃষ্ণকায় ব্যক্তির অদ্ভুত আচরণে। কথাটা সুলগ্নের উদ্দেশ্যেই বলছে সে। আগে ট্রাই করুন তো পিৎজাটা, দেখবেন আবার অর্ডার দিচ্ছেন। সে না হয় বুঝলাম, কিন্তু এতক্ষণ তুই রিং মাস্টারের রুমে করছিসটা কি? সুলগ্ন বুঝতে পারে মিনসা কেমন যেন এক প্রকার গুটিয়ে যাচ্ছে সেই লোকটার কথায়। তেমন কিছুই না, একটু আলাপ করছি এনার সাথে। মিনসার প্রাণোচ্ছল মুখটা
তখনও এক অশনি অন্ধকারের ছায়াবৃত। সুলগ্নের দিকে তাকিয়ে কিছু একটা বলতে যায় ও, কিন্তু পারে না। আলাপ মানে? ভালো লাগলে টিকিট কেটে দেখবি। এত রাতে আলাপের মেহফিলটা ভালো চোখে দেখছি না। আসলে ভেবেছিলাম রিভিউটা নিয়ে যাব, তাই। বিচ্ছিরি একটি হাসি হেসে লোকটার সামনে টেবিলের ওপরে রাখা পিৎজা ডেলিভারির কার্ডবোর্ডটা থেকে একটা পিৎজার স্লাইস মুখে নেয়। না, টেস্ট তো বড়িয়া আছে তোদের পিৎজায়। ফুড রিভিউ নিয়ে চিন্তা করিস না, কিন্তু তোর বিহেভিয়ারটা আমার ঠিক ভালো লাগলো না। সরি, আমার ব্যবহার যদি আপনার খারাপ লেগে থাকে। আসছি, আবার অর্ডার দেবেন কিন্তু, হ্যাঁ? কথাটা বলে চলে আসার সময় মিনসার মুখটা দেখে বেশ মায়া লাগে সুলগ্নর, কারণ রিং মাস্টারের অদ্ভুত ব্যবহার তাকেও বেশ অবাক করল। একেবারে তুই তোকারি। ক্যাফেতে ফিরে এসে আনমনে বসে থাকে সুলগ্ন। মেয়েটার উপর অদ্ভুত টান অনুভব করে সে, কিন্তু একদিনেই এমন আকর্ষণ, নেহাতি ইনফ্যাচুয়েশন বলে মনে হয় তার। তবে কত জায়গায় তো সে পিৎজা ডেলিভারি করে, সেই কবে থেকে, কিন্তু কোনোদিনও এমন ভাবনা আসেনি মনে। ওর চোখ দুটো ভাবলেই যেন অদ্ভুত মুগ্ধতা ভেসে উঠছে সুলগ্নর চোখে মুখে। এর কিছুদিন পরে এক বিকেলে সার্কাসের কাছাকাছি একটা লোকেশনের অর্ডার আসে ক্যাফেতে। প্রভাকর নন্দী সেদিন ক্যাফেতে না থাকায় দোকানের কাস্টমার সার্ভিসের কাজগুলো দেখছিল সুলগ্ন। অর্ডারটা আসতেই সুলগ্ন লক্ষ্য করে কাস্টমারের নামটা সোনাম রায় মোবাইল স্ক্রিনে ভেসে উঠছে। তার মনে কেমন যেন একটা খটকা লাগে, তাই ক্যাফের অন্যান্য স্টাফদের দোকানটা দেখতে বলে। নিজেই চলে যায় সে পিৎজা ডেলিভারিতে। প্রায় 10 মিনিটের মধ্যেই লোকেশনে পৌঁছে যায় সুলগ্ন। বাইক থামিয়ে পিৎজার ব্যাগটা বাইকের ব্যাক সিটে নামিয়ে রাখে সে। পিছন ঘুরে দেখতেই গোটা শরীরে বিদ্যুৎ খেলে যায় সুলগ্নর। একটা হলদে রঙের চমৎকার সাদা সুতির কাজ করা কুর্তিতে মিনসা এসেছে পিৎজা নিতে, সোনাম রায় নয়। আপনি? নিশ্চয়ই। অন্য কাউকে আশা করেছিলেন? স্বাভাবিক নয় কি? ও ও, ওই নামের ব্যাপারটা তো। প্রথমে কিছুটা সন্দেহ হয়েছিল, তাই আর কি। চলে এলেন তাই তো? না না, সেরকম কোনো ব্যাপার নয়, কিন্তু নাম বদলের কারণটা না হয় তোলা থাক। কিন্তু পিৎজাটা তো এইভাবে তুলে রাখা সম্ভব নয়। আমি তো তুলে রাখতে বলিনি। তাহলে আমরা দুজনে ভাগ করে খাই, কোনো আপত্তি নেই তো তোমার? আপনি থেকে স্ট্রেট তুমিতে? আপনিটা ঠিক যায় না তোমার সাথে। কেন বলো তো? জানি না, যাও। কথাটা বলে খিলখিলিয়ে হেসে ওঠে মিনসা। সুলগ্ন খেয়াল করে সেদিনের চলে আসার সময়ের ভয়ের গ্রাসে ভরা মেয়েটার মুখটা আজ কোন জাদু বলে ঝলমলিয়ে উঠেছে। শুধু তাই নয়, পড়ন্ত বিকেলের সোনালি রক্তিম আভা মিনসার ঠোঁট স্পর্শী হচ্ছে আলতোভাবে। কিন্তু সুলগ্ন বুঝতে পারল সে মিনসার প্রতি ক্রমশ দুর্বল হচ্ছে। তাই নিজেকে কিছুটা সামলে নিয়ে বলে, আসলে আমায় ফিরতে হবে। বস আমার উপর ভরসা করে ক্যাফেটা। ঠিক আছে, তাহলে আমি আসি। আর পিৎজাটা বরং তুমি নিয়ে গিয়ে খেয়ে নিও। সুলগ্ন দেখল কয়েক সেকেন্ডের মধ্যে মিনসার পূর্ণিমার চাঁদের মতো মুখটা অমাবস্যার অন্ধকারে ঢেকে গেছে। অভিমানের অশ্রু ওর চোখে চিকচিক করে ওঠে। মুখ ভার করে বাইকের সিটে রাখা পিৎজার প্যাকিং কার্ডবোর্ডটা সুলগ্নর হাতে দিয়ে মিনসা বেরিয়ে যেতে চায়, কিন্তু যাবার পথে বাদ সাধে সুলগ্নর ডান হাতটা। রাগ করলে নাকি? রাগ করতে যাব কেন? তুমি বরং তাড়াতাড়ি বেরিয়ে পড়ো। হ্যাঁ, যাবো তো, কিন্তু তোমাকে সঙ্গে নিয়ে। তবে তোমার শো থাকলে তো হবে না। আজকে কোনো শো রাখিনি। কেন? শুধু না আর কেন, এই দুটো শব্দ বেশ ভালোই জানা আছে দেখছি। সুলগ্ন হালকা হেসে ওঠে আর মিনসাকে তুলে নেয় বাইকের ব্যাক সিটে। ক্যাফের সামনে এসে বাইক থেকে নামতেই সুলগ্নর মুখটা খানিক ফ্যাকাশে হয়ে যায়। একটা চেনা ভয়। সে দেখে প্রভাকর নন্দী দোকানে সার্ভিস দিচ্ছেন একজন ওয়েটার হিসেবে ক্যাফের ভেতরে। প্রভুদা, তুমি কখন এলে? আরে আমাকে একটা ফোন করতে পারতে তো। ফোনটা খুলে দেখ একবার। সুলগ্ন ফোনটা খুলে দেখে প্রায় 18টা মতো মিসড কলের নোটিফিকেশন। খেয়াল করে ওর ফোনটা ভাইব্রেট মুড করা ছিল। কারণটা একটাই, মিনসা।
একদম খেয়াল করিনি দাদা, ভাইব্রেট মোডে ছিল তো ফোনটা। সে তো না হয় বুঝলাম, কিন্তু ওই মেয়েটাকে? সুলগ্ন মনে মনে ভাবে, যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধে হয়। শুধু বুঝে উঠতে পারে না এখন কি বলবে প্রভাকর বাবুকে। কিন্তু এরই মধ্যে এক গাল হেসে মিনসা আলাপ করে প্রভাকর নন্দীর সাথে। আমি মিনসা রাই, পরিচিতি হিসেবে বলতে পারি সার্কাসের এক সামান্য ডান্সার আমি। বিকেলে আমার পিৎজাটা ডেলিভারি করতে গিয়েছিল। বুঝতে পারছি। পিৎজা ডেলিভারি করতে গিয়ে বেটা পিৎজার থেকেও দামি বস্তু ডেলিভারি করে ফেললো। আরে দাদা, ওসব কিছু না, ও তো এখানে নতুন তো, তাই একটু। ঠিক আছে বুঝেছি। এই তোরা একটা কাজ কর, কাফের ওই কর্নারের সিটটায় গিয়ে বস দুজন, আমি আসছি। সুলগ্ন ভাবছে কোনো স্বপ্ন দেখছে না তো সে, কারণ যে মানুষটা কাজের বাইরে একটা কথা বললে রেগে যেত, প্রেম ভালোবাসা পছন্দ করতো না বলে সারা জীবন বিয়ে করেনি, সে আমাদের এভাবে দেখে কিছু বলল না, বরং নিরালায় সময় কাটানোর জন্য কর্নার সিটে বসতে বলছে। অবাক ব্যাপার। এসব ভাবতে ভাবতে দুজন একটা কর্নারে সিট দেখে বসে, বের করে সেই পিৎজাটা যেটা মিনসা অনলাইনে অর্ডার করেছিল এই ক্যাফে থেকেই। তুমি ওই পিৎজাটা খাবে এখন? কেন, কি হয়েছে? এখানে এসে ভাগ করে খাবো বলেছিলাম তো তোমায়। তা হয়তো বলেছিলে, কিন্তু এইখানে তোমার সাথে সবার সামনে এভাবে। এবার মিনসার মুখটা অভিমানে নয় বরং অপমানে কেমন রাঙা হয়ে ওঠে। সুলগ্ন বুঝতে পারে তার কথার মানেটা অসম্মানের চোখে নিয়েছে মিনসা। আসলে খুব অল্পতেই কষ্ট পাইও, কিন্তু সুলগ্ন দেরি করে না তার ভুল ভাঙাতে। বলছিলাম, সবার সামনে ঠান্ডা পিৎজা কি ভালো লাগবে খেতে, যেখানে সবাই ফ্রেশ গরম গরম পিৎজা খাচ্ছে? তাই বলছিলাম একটু বসো, দেখি পিৎজাটাকে যদি ওভেনের দর্শন করাতে পারি। সুলগ্নর কথা শুনে রীতিমতো অবাক হয়ে যায় মিনসা। ব্যাপারটা বুঝে হাসি পায় তার। এর মধ্যে ওভেনের তাপে বেরিয়ে আসা পিৎজাটার ওপর এক্সট্রা চিজ দিয়ে গার্নিশিং করে নেয় সুলগ্ন। দুটো প্লেটে পিৎজাটা স্লাইস করে নিয়ে আসে প্রভাকর বাবু। তুমি কি এখানকার না বাইরের? আমি অরুণাচল প্রদেশের, থাকার মধ্যে এক কাকুর নয়নের মণি ছিলাম। কাকু মারা যাওয়ার আগে একটা সার্কাসের রিং মাস্টারের কাছে আমাকে দিয়ে যান। তবে দেওয়া বললে ভুল হবে, কেন বলো তো? ছোটবেলা থেকে বরাবরই যোগব্যায়াম ও জিমন্যাস্টিকে খুব ভালো ছিলাম। সেটাই চোখে পড়েছিল রিং মাস্টারের, ওই সোনু তামাংয়ের। অলিম্পিকে মেডেল পাইয়ে দেওয়ার লোভ দেখিয়ে আমাকে সার্কাসের জগতে নিয়ে আসে। দুহাতে কথা চলাকালীন সুলগ্ন দুহাতে টমেটো কেচাপ ও মেয়োনিজের বোতল নিয়ে মিনসার সামনে রাখা একটা চেয়ারে এসে বসে পড়ে, আর অল্প মেয়োনিজ দিয়ে পিৎজার একটা স্লাইস খেতে খেতে বলে, তাহলে প্রভুদা, কি বলো, একদিন দেখেই আসি সার্কাসটা, অনেকগুলো পাসও আছে আমার কাছে। তুই দেখে আয় না একদিন, আমার ওসব শখ নেই। দাদা চলুন না, এরিয়াল শোতে আমার কিন্তু একটু আধটু নাম আছে। বাহ, খুব ভালো, কিন্তু সাবধানে। জিমন্যাস্টিকের ফ্লেক্সিবল বডিটা আমাকে অনেক বিপদের হাত থেকে বাঁচিয়েছে, এটা সত্যি। তাই তো বলছি, সাবধানতা মেনে চলো, ব্যাস। মিনসা খেয়াল করলো প্রভাকর নন্দী তার চকচকে ফ্রেমের চশমা খুলে হালকা চোখ মুছছে। কিছু হয়েছে দাদা? না, তেমন কিছু নয়, তবে তোমাকে প্রথম দেখেই কেন জানি না আমার বোন গার্গীর মুখটা মনে পড়ে গেল। সেও তোমার মতনই এরম ফিট ছিল, লং জাম্পে ডিস্ট্রিক্টের সেকেন্ড হয়েছিল একবার। ছিল মানে? এখন কি বিয়ে হয়ে গেছে? না, বিয়ে হয়নি। প্রতিদিনই দেখা হয় আকাশের তারার মাঝে, তবে মেঘলা দিনে আর মেঘলা মনে দেখা পাই না তার। আমিও তো আপনার বোন, তাই না? হ্যাঁ, অবশ্যই। চোখের কোণে অল্প জল রেখে একটা ক্ষীণ হাসি দিয়ে প্রভাকর নন্দী চলে যায় ক্যাফের ভিতরে। মিনসার মুখটাও কিছুটা বেশ ভার। এবার বলবে তো পিৎজা, কারণ ওর উপর যেভাবে অক্লেশে অপমান চলছে তাতে। মোটেও না। কেন? প্রথম দিন ডেলিভারি দিতে গিয়ে তাহলে কার মুখ থেকে শুনেছিলাম সস মাখানো রুটি? সে তো রেগে গিয়ে অন্যের চিলি ফ্লেক্স তোমার পিৎজার অরিগানোতে দিয়ে দিয়েছিলাম। চিজের ওপর হলে তো চিজটা ভালো মেল্ট হতো না। কথা বলতে বলতে পিৎজার স্লাইসে কামড় দেয় মিনসা।
রসনা তৃপ্তির বশবর্তী হয়ে বেশ কয়েকটা স্লাইস খেয়ে নেয় মিনসা। এরই মধ্যে সুলগ্ন তার ডান হাতটা বাড়িয়ে হালকাভাবে স্পর্শ করে মিনসার বাম হাতে। আচ্ছা, আমাকে ভালো লাগে তোমার? কেন ভালো লাগবে কেন? উত্তরটা মিনসার প্রশ্নের পরিবর্তনটা বুঝতে পারে না সুলগ্ন। শুধু বুঝতে পারে মিনসা কেমন যেন চোখ টিপে টিপে হাসছে। যদি নাই ভালো লাগতো তাহলে বিশ্বাস করে অচেনা একটা ডেলিভারি বয়ের হাত ধরে এখানে আসতে না নিশ্চয়ই। তাহলে উত্তর জানা সত্ত্বেও জিজ্ঞেস করছো কেন? দেখতে চাইছো যে মেয়েটা কি বলে? হয়তো তাই। সবার অলক্ষ্যে মিনসার বাম হাতের উপরে আলতোভাবে ঠোঁট ছোঁয়ায় সুলগ্ন। তার চোখ যেন বলে দেয় কতটা ভালোবাসে সে মিনসাকে। মিনসাও তার চিবুকটা ঝোঁকায় অল্প লাজে। তার গালে ফুটে উঠেছে গোলাপি এক ভালোবাসার আভা। কি করছো? লোকে দেখলে বলবে কি? লোকে যা ভাবে ভাবুক, যে একটু একটু করে আমার মন জুড়ে বসছে তার দেখাটাই আসল, বুঝলে? তা দুদিনেই ভালো লেগে গেল আমায়? না, দুদিনে না, একদিনেই। যেদিন প্রথম দেখি তোমায় সেদিনই ভালোবেসে ফেলেছিলাম। কিন্তু বলনি তো। এই তো বলে দিলাম। আর তুমি? কে জানি, হয়তো বাসি। সেদিন রাতে বাইকে করে সুলগ্ন মিনসাকে পৌঁছে দেয় সার্কাসের পেছনের একটা তাঁবুর সামনে। তখন রাতের শেষ শো চলছিল। মিনসার তাঁবুতে ঢোকার ব্যাপারটা খেয়াল করে ওরই এক বাঙালি বন্ধু কুহেলি, যে মিনসার এরিয়াল ডান্সে অ্যাসিস্ট করে। কি রে, এত রাত হয়ে গেল, কোথায় ছিলিস এতক্ষণ? মিনসার একটা চাপা ভয় কাজ করে কুহেলির কথাটা শুনে। সুলগ্নর সাথে করা সেদিনের ব্যবহারটায় যেন মনে করিয়ে দেয় রিং মাস্টারের ক্ষমতা নেহাত কম নয়। সেক্ষেত্রে আজকের ঘটনা যদি সত্যি হয়, তার কানে যায়, তাহলে তো। জানিস তোকে কত জায়গায় খুঁজেছি আমরা। কিন্তু আমি তো ছুটি নিয়েছি, সোনুদাকে তো সকালেই বললাম। তা বলে এত রাতে তুই এখানে নেই, কথাটা সোনুদার কানে গেলে কি হবে ভাবতো। কেন? সোনুদা আমায় খুঁজছিল নাকি? না, খোঁজ করেনি, কিন্তু সন্ধ্যে শোয়ের আগে আমাকে একটা ব্যাপার জানায় সোনুদা। কি হয়েছে খুলে বলতো। সার্কাসের মালিক প্রিয়াংশু বসু এসেছিলেন আজকে ওই 5টা নাগাদ। এতে সমস্যা কি? সোনুদার সঙ্গে মাঝে মধ্যেই তো দেখা করতে আসেন, কয়েকদিন আগেই তো ঘুরে গেলেন। কিন্তু আজকে ব্যাপারটা কি সেটা বল। গত রাতে একজন বিখ্যাত শিল্পপতি সম্রাট দাশগুপ্ত আমাদের নাইট শো দেখতে এসেছিল। তার নাকি তোকে খুব পছন্দ হয়েছে, আর সেই জন্যই প্রিয়াংশু বসুকে প্রায় লাখখানেক টাকাও দিয়ে গেছে অগ্রিম। তাই মালিকের ইচ্ছে আমাকে বিক্রি হতে হবে, তাই তো? না, তা নয়, সে একটা শর্ট ফিল্ম বানাতে চায় এই সার্কাসকে কেন্দ্র করেই, যেখানে তুই হিরোইন হবি আর নায়ক হবে তার ছেলে। সোনুদা কি চাইছে? সত্যি বলতে সোনুদাও চায় তোর উত্তর যেন হ্যাঁ থাকে। না, আমার পক্ষে সম্ভব নয়। এমনিতেই তো দর্শকের হিংস্র চাহনির মাঝে শেষ হচ্ছে প্রতিদিন একটু একটু করে। মিনসার কথার শব্দে সোনু তামাং চলে আসে সেখানে। তার চোয়াল তখন বেশ শক্ত, মদের নেশায় ভালোই টুলছে সে। তবে নিজেকে শান্ত করে ঈশ্বর একটা শয়তানি হাসি ফুটিয়ে তোলে মুখে। সম্রাটবাবুর তোকে খুব পছন্দ হয়েছে, সে তোকে নিয়ে একটা সার্কাসের মুভি বানাবে। কিন্তু সোনুদা। আরে এতে এত কিন্তু কিসে? তুই জানিস না রুপিয়া আমার কাছে কত দামি? খুব ভালো করেই জানি। তাই আমার কাকুকে মিথ্যে কথা বলে অলিম্পিক মেডেলের লোভ দেখিয়ে নিয়ে এলে এই সার্কাসের দুনিয়ায়। কোনো কিছু তাকলিফ হয়েছে তোর? রানী বানিয়ে রেখেছি তোকে। সেটাও তো তোমারই স্বার্থে, যেমন এখন বলছো। দেখ, একটা ফিল্মে জাস্ট কিছুদিনের সার্কাসের শুটিং, ব্যাস, তারপর তুই ফিরে আসবি এই সার্কাসই। যখন একবার আমি না বলেছি, তখন আমাকে কেউ হ্যাঁ করাতে পারবে না। তাহলে এই সার্কাসেও জায়গা পাবি না তুই। কথাটা দিমাগ মে ঢুকিয়ে নে। চলে আয় কোয়েলি। মিনসার মাথায় আকাশ ভেঙে পড়ে। একদিকে নিজের সম্মান আর একদিকে নিজের অস্তিত্ব, অর্থাৎ এই সার্কাস। সম্রাট সেনের নাম সে আগেও শুনেছে। অনেকে তো বলে সে নারীদের টাকার বা কাজের লোভ দেখিয়ে দেশে বিদেশে পাচার করে দেয়, কিন্তু সে কথা সোনু তামাং হয়তো কোনো দিনই বিশ্বাস করবে না। মোবাইল লক ঘাঁটতে ঘাঁটতে সুলগ্নর নাম্বার পেয়ে ফোন করে তাকে। পিৎজা লাগবে নাকি? তবে বাইকে তেল ভরে আসতে সময় লাগবে একটু। সব শেষ হয়ে যাবে সুলগ্ন। আমরা আর বোধহয়। কি হয়েছে? তুমি ঠিক আছো?
তোমার গলাটা এরকম শোনাচ্ছে কেন? সুলগ্ন স্পষ্ট বুঝতে পারে ফোনের ওপার থেকে ভেসে আসা মিনসার চাপা কান্নার শব্দ। মিনসা যেন নিজেকে কোনো মতেই সামলাতে পারছে না। এমন পরিস্থিতিতে কান্না জমা গলায় বলে, আমাকে মনে হয় বিক্রি করে দেবে ওরা, বাঁচতে দেবে না আমায়। কি সব উল্টোপাল্টা বলছো তুমি? কে বাঁচতে দেবে না? সার্কাসের মালিক প্রিয়াংশু বসু ও রিংমাস্টার সোনু তামাং টাকার লোভে আমাকে দিয়ে একটা শর্ট ফিল্ম করাতে চায়। যদি ওদের প্রস্তাবে রাজি না হই তাহলে এই সার্কাসে আমার আর জায়গা হবে না। শর্ট ফিল্মে তোমার আপত্তির কারণটা কি? তুমি জানো না সম্রাট দাশগুপ্তকে? তার অভিসন্ধি শুধু একটা শর্ট ফিল্মেই শেষ হয় না। হয়তো জানি না, তবে নামটা একবার শুনেছিলাম প্রভাকর্তার মুখে। যাতে এটুকু বলতে পারি, লোকটা স্বার্থের জন্য সবকিছু করতে পারে। তাহলে কি করব এবার? সব কিছু জেনেও বলি হতে হবে আমায়? তুমি চিন্তা করো না মনি, শান্ত হও। আমি থাকতে তোমার কিচ্ছু হতে দেব না। তুমি আমায় মনি বললে? হ্যাঁ, বললাম। আমার মতো একজন অনাথ মানুষের কাছে তার মনের মানুষটা জীবনের থেকেও দামি হয়। এটা মনে রেখো। সে কখনো মনিহারা হতে দেবে না নিজেকে। কিভাবে বাঁচাবে আমায়? এটা ঠিক, প্রভাবশালী মানুষদের কাছে আমি কিছুই নই। তবুও দেখা যাক না চেষ্টা করে। হয়তো সব ঠিক হয়ে যাবে। তুমি টেনশন করো না, আমি আছি তো। তুমি কাল বিকেলে সার্কাসের মাঠের উত্তর দিকে যে দিঘিটা আছে সেখানে দেখা করবে। আসতে পারবে তো মনি? অবশ্যই, দেখা হচ্ছে কালকে। কথাটা বলে ফোনটা কেটে দেয় মিনসা। সারা রাত মনের মধ্যে অনেক চিন্তা চলতে থাকে ওদের দুজনের। দুদিনের ভালোবাসার পরিণতি খুঁজতে চায় সুলগ্ন। এদিকে মিনসাও চায় তার জীবনের নিরাপত্তা নিশ্চিত করে সুলগ্ন আগলে রাখুক ভালোবাসা। পরের দিন দিঘির পাড়ে দেখা করে সুলগ্ন আর মিনসা। জীবনের অদ্ভুত এক সন্ধিক্ষণে এসে দাঁড়িয়েছে তারা। তবে সুলগ্নর মনে একটা নির্দিষ্ট ভাবনা ঘুরে ফিরে আসছে, সেটাই সে জানাতে চায় মিনসাকে। দিঘির পাড়ে রাখা একটা ছোট কাঠের ভেলায় উঠে পড়ে তারা। ভেলাটা একটু একটু করে দিঘির মাঝ বরাবর চলে যায়। একটা কাঠের দাঁড় টেনে একটু হাসি মুখে সুলগ্ন নিজের মনের কথাটা বলতে চায়। তুমি কি বিয়ে করবে আমাকে? জীবনসাথী হবে আমার? মিনসা ভাবতে পারেনি এত তাড়াতাড়ি বিয়ের প্রস্তাব জানাবে সুলগ্ন, কিন্তু তাতেও খুব বেশি দেরি না করে সহমত জানায় মিনসা। আমার চোখে দেখা স্বপ্নের মানুষ হলে তুমি। হ্যাঁ, আমিও চাই তোমার সাথে আমার বাকি বসন্তগুলো ভাগ করে নিতে। তোমার বাংলাটা কিন্তু অনবদ্য। মায়ের থেকেই তো শেখা। তাহলে বিয়েটা সেরে নেওয়া যাক। কথায় বলে শুভস্য শীঘ্রম। কিন্তু বিয়ে করলে কি শর্ট ফিল্ম এড়ানো যাবে? মালিকার রিংমাস্টার যে অ্যাডভান্স টাকা নিয়ে নিয়েছে সম্রাট দাশগুপ্তের থেকে। বলে দেখি, তবে যদি না রাজি হয় তাহলে? তাহলে আবার কি? তোমায় বিয়ে করব আর তুমি পিৎজা খাওয়াবে? কি খাওয়াবে না? কিন্তু তোমার সার্কাসের কি হবে? যেখানে এরিয়াল ডান্সে তোমার এত নাম, কত মানুষ হাজার হাজার টাকা টিকিট কেটে তোমায় দেখতে আসে, সেখানে আমার জন্য মনি? সার্কাস আমার ভালো লাগা, কিন্তু আজ বুঝেছি ভালোবাসাটা শুধু তোমার জন্যই বোধহয় তোলা ছিল। সুলগ্নর হাতে থাকা দাঁড়টা নামিয়ে রেখে ভেলার উপর দাঁড়িয়ে পড়ে আর বাড়িয়ে দেয় তার দু বাহু। মিনসাও থাকতে পারে না, ছুটে এসে জড়িয়ে ধরে সুলগ্নকে। তাদের ভালোবাসার সাক্ষী হয়ে থাকে দিঘির ধীর লয়ে বয়ে যাওয়া জলরাশি, গজিয়ে ওঠা কচি কচি স্নিগ্ধ শালুক আর পশ্চিমের সূর্যাস্তের রক্তিম আলোক রেখা। তবে এই সবগুলোর থেকে আলাদা একটা কুৎসিত দৃষ্টিও তাদের দুজনের আলিঙ্গনের দৃশ্যটা রক্তচক্ষুর মতো গিলছিল। সে হলো সোনু তামাং। তার বুঝতে অসুবিধা হয় না যে প্রথম দিনের সেই ডেলিভারি বয়টাই মিনসার প্রেমিক। সন্ধ্যের অনেক আগেই তারা দুজন নিজের জায়গায় ফিরে যায়। এদিকে সার্কাসের মালিককে বারবার করে ফোন করে সম্রাট দাশগুপ্ত, যার ফিল্মের শুটিং নাকি মিনসার জন্য পোস্টপোন্ড হয়ে পড়ে আছে। দেখুন প্রিয়াংশু বাবু, আপনি বললেন আপনার সার্কাসের মেয়েটা এক কথায় রাজি, কিন্তু এখনো তো ওকে পেলাম না আমরা। আসলে একটু প্রবলেম হচ্ছে আর কি, তবে চিন্তা করবেন না, আমি দেখছি। ঠিক আছে, বেশ, 48 ঘন্টা সময় দিচ্ছি আপনাকে।
এর মধ্যে যদি না হয় তাহলে অ্যাডভান্সের 1,00,000 টাকা আমার চেম্বারে এসে দিয়ে যাবেন। এই ঘটনাকে কেন্দ্র করে মিনসার সঙ্গে যথেষ্ট বাগবিতণ্ডা চলে প্রিয়াংশু ও সোনু তামাংয়ের। স্বার্থ চরিতার্থ করার জন্য মিনসার উপর চলে নানা গঞ্জনা থেকে লাঞ্ছনা, কিন্তু মিনসা নিজের জায়গায় অনড় থাকে। তবে এই ঘটনার একদিনের মধ্যেই ঘটে একটা অদ্ভুত ব্যাপার, যেটা সার্কাস মালিক ও রিং মাস্টারকে খুব নাড়িয়ে দেয়। সম্রাট দাশগুপ্ত হঠাৎ লোক পাঠিয়ে তার দেওয়া অ্যাডভান্সের টাকাটা ফেরত নিয়ে যান আর মেসেজ করে জানান শহরের এক নামজাদা সহ অভিনেত্রী তাদের শর্ট ফিল্মের নায়িকা হতে রাজি হয়েছে। তাই তারা মিনসার অপেক্ষা করল না। ঘটনাটা কুহেলির মারফত মিনসার কানে ওঠে। শুনেছিস ঘটনাটা? আর কি শুনবো, চলে যেতে হবে তো এই সার্কাস থেকে। না রে, তোকে কোথাও যেতে হবে না। কি হয়েছে বলতো? সম্রাট দাশগুপ্ত তার শর্ট ফিল্মের জন্য অন্য এক মেয়ে পেয়ে গেছেন। কি বলছিস? আমার তো বিশ্বাসই হচ্ছে না। তাহলে অগ্রিম টাকাটা? আজ সকালে লোক পাঠিয়ে নিয়ে গেছে। কুহেলি চলে গেলে সুলগ্নকে ফোন করে সবকিছু জানায় মিনসা। সত্যি বলতে একটা গুড নিউজ আছে। তুমি আমার জীবনে পাকাপাকিভাবেই চলে আসছো, তাই তো মনি? সে তো হবই, কিন্তু একটা বড় কালো ছায়া নেমে গেছে আমার থেকে। কি বলো তো? শর্ট ফিল্ম? সম্রাট দাশগুপ্ত একজন মেয়ে পেয়েছে, আর তাকেই এই শর্ট ফিল্মের নায়িকা করবে। তাহলে বিয়েটা? দেখো, এই কারণে তাড়াতাড়ি বিয়ের কথা তুমি বলেছিলে, এটা যেমন ঠিক তেমন এখন আমি চাইছি তোমার কাছে তাড়াতাড়ি চলে যেতে। কারণ তুমি একা একা চিকেন মাশরুম পিৎজা উইথ এক্সট্রা চিজ দিয়ে খাবে, এটা এটা আমি ঠিক মানতে পারছি না। তাহলে কালকে চলো, বিয়ের পোশাকটা কিনে নি। একটা লাল বেনারসিতে দারুণ লাগবে মনি তোমায়। আর তোমাকেও ধুতি পাঞ্জাবিতে দারুণ লাগবে। দুজনের ফোনের প্রেমালাপটা এবার সরাসরি চোখে পড়ে রিং মাস্টার সোনু তামাংয়ের। একটা ফোন দিয়ে আঁটতে গিয়ে ঠোঁটের কোণে জাগিয়ে তোলে এক ছল ভরা কুট হাসি। সেদিন বিকেলবেলা ডেলিভারি করতে গিয়ে একটা ফোন আসে সুলগ্নর কাছে। স্ক্রিনে ভেসে ওঠা নাম্বারটা চেনা লাগলেও কিছুতেই বুঝে উঠতে পারে না সে। তবে ফোনটা রিসিভ করলে শুনতে পায় একটা চেনা গলা। ভাই কিছু মনে করো না সেদিনের ব্যবহারের জন্য। আপনি রিং মাস্টার বলছেন তো? সহি চিনেছ। বলছি আজকে একটা স্পেশাল পারফরমেন্স আছে নাইট শোতে। কিন্তু কোনো কিন্তু শুনবো না, আজকে তোমার আশা চাই। বাই দ্য ওয়ে, যার সঙ্গে তুমি সেদিন কথা বলছিলে সেই মিনসা রাইয়ের একটা দুর্দান্ত পারফরমেন্স আছে রাত 8টায়। বুকের মধ্যে কেমন একটা ছ্যাঁত করে ওঠে সুলগ্নর। মনে মনে ভাবে সত্যি কি কিছু জানতে পারলো তাদের প্রেমের ব্যাপারে, আর সেই জন্যে কি মিনসার পারফরমেন্সকে কেন্দ্র করে ডাকা, না পুরোটাই কাকতালীয়। মনের মধ্যে একটা আশ্বাস জানিয়ে বলে হয়তো কাকতালীয়ই হবে। কিছুক্ষণ ফোন ধরে থাকার জন্য ব্যাপারটা স্বাভাবিক করতে সে বলে, আমি ভাবলাম কোনো পিৎজা। সে ঠিক আছে, তাহলে একটা চিকেন পিৎজার অর্ডার প্লেস করলাম। আমার রুমে ডেলিভারি করে টিকিট নিয়ে একদম সামনে বসে দেখবে। ডান? ঠিক আছে, আমি সময় মতো পৌঁছে যাব। একদম 7টায়। রাতে শো দেখতে যাওয়ার কথাটা সুলগ্ন জানায় না মিনসাকে। যাবার সময় ফুলের দোকান থেকে একটা তাজা লাল গোলাপ কিনে নিজের কাছে যত্ন করে নিয়ে যায় সে। পারফরমেন্স শেষ হওয়ার পর মিনসাকে দেবে। ক্যাফের পিৎজার কার্ডবোর্ডটা নিয়ে প্রথম দিনের মতো তাঁবুর মধ্যে প্রবেশ করে সুলগ্ন। অদ্ভুতভাবে প্রথম দিনের মতো মিনসাও সেখানে রয়েছে। সুলগ্নকে দেখে অবাক হয়ে কিছু একটা বলতে গিয়েও থেমে যায় সে, কারণ রিং মাস্টার সোনু তামাং সুলগ্নকে তখন নাইট শোয়ের প্রথম সারির টিকিট দিতে ব্যস্ত। তবে মনের মধ্যে একটু সাহস নেই অভিনন্দন জানায় সুলগ্ন। অল দ্য বেস্ট মিনসা, খুব ভালো করে পারফর্ম করো। সুলগ্নকে দেখে মিনসার মুখটা বেশ ভার হয়ে আছে, যেন জোর করেই সার্কাসের মঞ্চে তুলছে তাকে। কিন্তু সে নিরুপায়। এর মধ্যে সোনু তামাং এসে যোগ দেয়। সেদিন তোমাদের আলাপ হলো তো? হ্যাঁ, শুধু আলাপ নয়, সম্পর্ক। সম্পর্ক মানে? আরে দাদা, আপনাদের সঙ্গে সম্পর্ক তো তৈরি হচ্ছে, তাই তো ফোন করে আমাকে সার্কাস দেখার নিমন্ত্রণ করলেন, সেটাই বলছি আর কি। তাই বলো। চলো আর দেরি করো না,
সামনের দিকে গিয়ে বসো। বুঝতেই পারছো, আমাকে তো দেখতে হয়। কথা বলতে বলতেই সোনু তামাং চলে যায় নাইট শোয়ের প্রস্তুতিতে। সুলগ্ন প্রশান্ত দৃষ্টিতে একবার চায় মিনসার দিকে, আর একটা নির্মল হাসির সঙ্গে চলে যায় সার্কাসের ফ্রন্ট সাইডে। নাইট শোটা শুরু হয় গোলাকার কাঁটাযুক্ত একটা স্টিলের বলের উপর রুদ্ধশ্বাসে মোড়া নাচের মধ্যে দিয়ে। ছোটবেলায় অনেকবার সার্কাস দেখলেও এমন দৃশ্য কোনোদিন চাক্ষুষ করেনি সুলগ্ন। প্রায় আধ ঘন্টা ধরে এমন ভয়ঙ্কর খেলা চলতে থাকে তার চোখের সামনে, যার মধ্যে ছুরির মধ্যে দিয়ে হাঁটা, আগুনের মধ্যে লাফিয়ে নানা স্টান্ট করা, মুখের ভেতর থেকে পানীয় ছড়িয়ে আগুন তৈরি করা। এরপর 1 ঘন্টা চলে পোষ মানানো নানা বন্যপ্রাণীর খেলা। আর শেষে আসে মিনসার পারফরমেন্সের নির্ঘণ্ট। তবে যা ঘটতে চলেছিল তার জন্য সুলগ্ন একেবারেই তৈরি ছিল না। সে দেখল সার্কাসের উপযোগী একটা লাল কস্টিউমে মিনসা প্রবেশ করে স্পটলাইট ফেলার ডায়াসে। তার সাথে আরও 10-15 জন অল্প থেকে মাঝবয়সী মেয়েরা যুক্ত হয় ধীরে ধীরে। শুরু হয় প্রাণঘাতী কিছু স্টান্ট, যেখানে মিনসা একটা ঝুলন্ত কাপড়ের অংশ দড়ির মতো পায়ে পেঁচিয়ে এরিয়াল ডান্স শুরু করে। আর তার নিচে ঢালা হলো বালতি বালতি কাঁচের টুকরো, ছোট ছোট আলপিনের মতো বিশেষ কিছু। এবার সুলগ্ন যেন নিজেকে চেয়ারে শান্ত রাখতে পারে না। ভয়ে কিছুটা চেঁচিয়ে ওঠে, কিন্তু তার সম্পূর্ণ ঢাকা পড়ে যায় উল্লাসিত দর্শকের ধ্বনিতে। নিজের স্নায়ু শক্ত করে ইষ্টদেবের নাম জপ করতে থাকে সুলগ্ন। আর তার চোখের সামনে চলতে থাকে বুকের রক্ত হিম করা মিনসার পারফরমেন্স। কখনো সে একটা পায়ে পেঁচানো দড়ির মধ্যে ছুরির সিঁড়ি দিয়ে নেমে যায়, কাঁচের টুকরোর উপর হেঁটে চলে তার দুধে আলতা রঙের কিশোরী পা। কিন্তু তার মুখে ছিল এক উজ্জ্বল, এক সাহসী হাসি। পারফরমেন্স শেষে ডায়াস ছেড়ে যাবার আগে মিনসার একবার চোখ পড়ে সুলগ্নর জোড়ার চোখে, যেখানে সুলগ্ন জোরে জোরে হাততালি দিচ্ছে আর মিনসার মুখটা হাসিতে চওড়া হচ্ছে। শো শেষ হয়ে যাবার পরে সুলগ্ন মিনসার সঙ্গে দেখা করতে চায়, তার উদ্দেশ্যে আনা লাল গোলাপটা দেওয়ার জন্য। কিন্তু দেখা হয় রিং মাস্টার সোনু তামাংয়ের সাথে। কাউকে খুঁজছো নাকি? কথাটা কানে যেতেই হকচকিয়ে ওঠে সুলগ্ন। কি বলবে তা বুঝে ওঠার আগেই সোনু তামাং হালকা হেসে সুলগ্ন শরীরটা একটু ঝাঁকিয়ে বলে, তুমি মিনসাকে ভালোবাসো, তাই তো? আর সেই কারণে তুমি তার সাথে দেখা করার জন্য উকি ঝুঁকি দিচ্ছ গ্রিন রুমের আড়ালে। কয়েক সেকেন্ডের জন্য সুলগ্ন একদম বোবা হয়ে যায়। এখন কি করবে সে? সব কিছু বলে দেওয়াটা কি ঠিক হবে? এসব নানান কথা ঘুরপাক খেতে থাকে তার মাথায়। আরে টেনশন নিও না ইয়ং বয়, আমার সাথে আসো। সোনু তামাং এর কথায় নির্দেশ মতো সুলগ্ন তার পথ অনুসরণ করে অন্য একটা তাঁবুতে গিয়ে পৌঁছায়। সুলগ্ন খেয়াল করে সেখানে সোনু তামাং ছাড়াও আরও 2 জন আছে। তাদের হাতে রয়েছে বরফের টুকরো মেশানো মদের গ্লাস আর পাশে ছড়িয়ে ছিটিয়ে রাখা কিছু হকির স্টিক। এখানে কেন নিয়ে এলেন? কেন, পছন্দ হয়নি জায়গাটা? আমি ভাবলাম তুমি ইয়াং বয়সের ছেলে, একটু লিকার ভালোবাসো, তাই নিয়ে এলাম এখানে। ইয়াং হলেও আমি কোনোদিনও ছুঁয়ে দেখিনি এগুলো। কিন্তু মিনসাকে ছুলে বলো, ঠিক বললাম তো? শয়তানি সুরে সোনু তামাংয়ের বলা কথাটা যেন বিশ্বাস করতে অসুবিধা হয় সুলগ্নর। তাহলে সত্যি কি তাদের দুজনকে ফলো করছে কোনোভাবে, আর সেই জন্যেই কোনো থ্রেট দিতে এখানে ডাকা? না হলে ফোন করে ডেকে ফ্রিতে টিকিট দিয়ে মিনসার এমন পারফরমেন্স দেখানোটা এই মানুষের থেকে একেবারেই অপ্রত্যাশিত। চুপ থেকে লাভ নেই ইয়াং ম্যান। তুমি কি ভেবেছিলে তোমরা খুল্লা প্রেম করবে রোমিও জুলিয়েটের মতো, আর কেউ টেটিও পাবে না? কি কি বলছেন আপনি? প্রেম করব কেন? আমি তো ডেলিভারি বয়। আপনি ডাকলেন তাই এলাম শো দেখতে। হ্যাঁ, শো তো তুমি দেখালে রোমিও, দেহির উপর ভেলা ভাসিয়ে দুজনে পুরো আশিকি ফেল। আপনি কি ফলো করেছেন আমাদের? তুই কি ভেবেছিস মিনসাকে পাওয়া কি অতই সহজ? ও আমার সোনার ডিম পাড়া হাঁস, ওই হাঁসের দিকে হাত বাড়ালে বুঝতেই পারছিস কি হবে তোর। সোনু তামাংয়ের কথাটা শেষ হওয়া মাত্র বাকি 2 জন টেবিল ছেড়ে উঠে হকির স্টিকগুলো হাতে নিয়ে নেয়। দেখুন, আমি মিনসাকে ভালোবাসি, আর ওকে ছাড়া থাকা সম্ভব নয়। ওকে বিয়ে করতে চাই। ভেবেছিলাম আজকে জানাবো এই কথাটাই। তুই ভাব কত তাড়াতাড়ি কথাটা জেনে গেলাম আমি। সেই আনন্দে একটু বডি ম্যাসাজ হয়ে যায়, কি বলিস? দেখুন, আমাকে আপনারা মারতেই পারেন, তবে মিনসার যেন কোনো ক্ষতি না হয়।
সুলগ্নর কথাটা শুনে রিংমাস্টার একটা কুটিল হাসি দিয়ে ওই দুজনকে হকি স্টিক রাখার ইশারা করে, যেটা সুলগ্নকেও বেশ অবাক করে। তাহলে আপনি মেনে নিচ্ছেন আমাদের সম্পর্কটা? না তো, আর তুইও নিজে থেকেই মানবি না। কি সব ফালতু বকছেন? এত সহজে আমি হাত ছাড়ি না, বুঝলেন? রাত অনেক হলো, আমি বরং আসি। সুলগ্ন বের হতে যাবে এমন সময় সোনু তামাং পকেট থেকে নিজের মোবাইলটা বের করে একটা ভিডিও চালিয়ে সুলগ্নর সামনে ধরে। ভিডিওটিতে দেখা যাচ্ছে একটা কার্টুনের মতো কিছু ক্লিপ, যেখানে একটা মেয়ে এরিয়াল ডান্স করছে আর তার নিচে অজস্র কুমির ঠিক ঠিক করছে, আর সেই মেয়েটি প্রচণ্ড সাহসের সাথে কুমিরগুলোর থেকে নিজেকে বাঁচিয়ে খেলা দেখিয়ে যাচ্ছে। একটা সময় মেয়েটির কাপড়ের বাঁধন ঠিকমতো না পায়ে না এঁটে খুলে যায়, আর মেয়েটি পড়ে যায় সেই কুমিরগুলোর মধ্যে। সঙ্গে সঙ্গে ভিডিওটাও শেষ হয়ে যায়। প্রায় কাঁপতে থাকা সুলগ্নর চোখ থেকে জল ঝরে পড়ে, আর সে দেখে সোনু তামাং তার দিকে সহাস্যে তাকিয়ে আছে। কিছুটা যেন আন্দাজ করতে পেরেছে সে। কি করতে চাইছেন আপনি? বেশি কিছু না, আমাদের একটা ডু অর ডাই প্রোগ্রাম আছে সামনের মাসে, তারই একটা ডেমো পাঠালো একজন। মিনসা খুব ব্রাইট, তাকে ওকে কি করবেন? এটা দেখলি সেটাই। কথাটা বলে প্রচন্ড হাসিতে ফেটে পড়ে রিং মাস্টার। তার সাথে যোগ দেয় বাকি দুজন। প্লিজ এটা করবেন না, আপনার পায়ে ধরছি। আমাকে মারবেন তো মারুন, যা ইচ্ছা তাই করুন আমার সাথে, কিন্তু ওকে বাঁচতে দিন। এমন মরণ ফাঁদে জেনে শুনে ফেলে দেবেন না মনিকে। কি ভালোবাসা মনি! এই তো তোরা কেউ এমন ভালোবেসেছিস? যদি না বেঁচে থাকিস তাহলে শিখে নে এর কাছ থেকে। কি চান আপনি? কিছুই না, ওই একটা মেয়ে দেখছিলাম সার্কাসে নেব, সে মিনসার থেকেও সুন্দরী আর ভালো এরিয়াল ডান্সার, তাই ডু অর ডাই প্রোগ্রামে এগ্রি হলাম। আর প্রচুর রুপিয়া দেবে এই প্রোগ্রাম পার্টিসিপেটদের, এমনকি পার্টিসিপেট যদি কুমিরের খাবার হয়ে যায় তাও। সুলগ্ন এবার লুটিয়ে পড়ে সোনু তামাংয়ের পায়ে। নিজের থুতনি বেয়ে চোখের জলে ভিজে যায় সোনু তামাংয়ের স্লিপার্সটা। মাথা ঠুকতে থাকে তার পায়ে। আরে ছোড়, উঠে দাঁড়া, উঠে দাঁড়া বলছি। সুলগ্নের কান্নায় প্রচন্ড বিরক্ত হয়ে সোনু তামাং তার কলার ধরে এক ঝটকায় টেনে তুলে। সুলগ্ন তখনও কাকুতি মিনতি করে হাত জোড় করে মিনসার প্রাণ ভিক্ষা চাইছে রিং মাস্টারের কাছ থেকে, কিন্তু তার মন এতটুকুও প্রভাবিত হয় না সুলগ্নর অনুভূতির কাছে। ঠিক আছে, আমি যদি সম্পর্কটা শেষ করে দিই তাহলে মিনসার কোনো ক্ষতি হবে না, তাই তো? হ্যাঁ, বাঁচতে পারে, তবে শুধু সম্পর্ক শেষ করলে চলবে না, ওর চোখে নিজেকে নফরতের জায়গায় নামাতে হবে, বুঝলি? না হলে আমি বুঝে গেছি, অপমান করে তাড়িয়ে দিতে হবে তো? সহি পাকড়া, তবে বেশি দেরি করলে চলবে না, কালকেই কেসটা সলভ করা চাই, আমাদেরও তো সময় হয়েছে যাওয়ার। সুলগ্ন এক মৃতপ্রায় মানুষের মতো দেখে সোনু তামাং তার দলবল নিয়ে তাঁবু থেকে বেরিয়ে যাচ্ছে, আর সেই রাস্তায় পড়ে রয়েছে সুলগ্নর আনা সেই লাল গোলাপটা, যার পাপড়ি মারিয়ে পিষে চলে গেল একদল নরপিশাচ। সেদিন অনেক রাতে ক্যাফেতে ফেরে সুলগ্ন। ক্যাফের পিছনে একটা খুবই ছোট ঘরে অল্প জায়গার মধ্যে থাকে সে। ঘরে ফিরে সমস্ত ইলেকট্রিক বাতি নিভিয়ে ফেলে, মোমবাতি জ্বালায় সুলগ্ন। ঘরের প্রতিটা দেওয়ালে নিজের হাতে সাঁটানো মিনসার ছবিগুলো মোমবাতির নরম আলোতে উজ্জ্বল করে তুলেছে। নিজের আবেগ ধরে রাখার বৃথার চেষ্টা করে ছবিগুলোর সাথে লেগে থাকা সেলোটেপ তুলতে তুলতে কেঁদে ফেলে সে। কারণ কালকের পর থেকে স্বপ্নে জুড়ে বসা চোখের মণিটা বিসর্জন দিতে হবে তাকে। মিনসাকে কালকে দেখা করার জন্য টেক্সট করতে গিয়ে স্নায়ুরোগীর মতো হাত কাঁপে সুলগ্নর, কিন্তু বুকে পাথর রেখে হলেও তাকে মেনে নিতে হবে এই বিচ্ছেদকে, কারণ কোনো অবস্থায় মিনসার ক্ষতি সে দেখতে পারবে না। সকালে ঘুম ভাঙতে না ভাঙতেই সুলগ্নর চোখে পড়ে তার মোবাইল স্ক্রিনের দিকে। ওর একটা মেসেজের রিপ্লাইয়ে প্রায় 10-12টা মেসেজ করেছে মিনসা। মেসেজগুলো পড়তে পড়তে অদ্ভুত একটা হাসি খেলে যায় সুলগ্নর মুখে, কিন্তু বারবার চোখ মুছে সে নিজের অজান্তেই। এমন সময় মিনসা কল করে তাকে, কিন্তু সে ধরে না। তবে
একাধিকবার কল করার পর সুলগ্ন বাধ্য হয় মিনসার ফোনটা ধরতে। কি হয়েছে তোমার? ফোন ধরছিলে না কেন? না না, তেমন কিছুই নয়, ওই প্যাকেট লোড করছি পিৎজার, তাই ফোনের সামনে। ছাড়ো তো তোমার পিৎজা। ঘুম থেকে উঠতে না উঠতেই সস রুটির ডিমান্ড দিন দিন বেড়েই চলেছে। মিনসা দেখলেও তার এই কথার পরিপ্রেক্ষিতে সুলগ্নর তরফ থেকে কোনো রিপ্লাই আসে না। চুপ করে থাকে সুলগ্ন। কি ব্যাপার বলো তো? বললাম বলে রাগ করলে? রাগ করবো কেন? বললাম না কাজ করছি। কাজ করো, কিন্তু সব থেকে বড় কাজটা বাকি পড়ে আছে যে। কি বলো তো? কাল রাতের সার্কাসের ব্যাপারটা? না না, প্রতিদিনই তো এরকম শো থাকে। তবে কাল রাতের শোটা আমার দেখতে না গেলেই ভালো হতো। ওরকম কাঁচের টুকরোর ওপর ভিতর ডিম একটা, এসব দেখে ভয় পাচ্ছে। ওটা তো আমাদের কাছে জাস্ট জল ভাত। তা বলে জীবন নিয়ে এমন খেলা তো ভালো নয় না। কিন্তু এসব নিয়ে তো তোমার চিন্তা করার কথাই নয়। কেন করব না? কারণ বিয়ের পর এই সব জল ভাত ছেড়ে আমি তো ডাল ভাতে মন দেব। ঠিক বললাম তো? সুলগ্ন চুপ করে থাকে, উত্তর দিতে পারে না। শুধু মনে ভেসে আসছে তার মনির মুখটা। খুব নিয়ন্ত্রিত গলায় বলে, ওই সন্ধ্যের দিকে দেখা করছি তাহলে, সব বলবো তখন। ফোনটা রেখে দেবে? না, আসলে বের হতে হবে তো, তাই কিছু স্পেশাল অর্ডার আছে আজ বেশ দূরে দূরে। তবে বেশি দেরি করো না। আমি সন্ধ্যে 7টার দিকে ওই দিঘির পাশে অপেক্ষা করব তোমার জন্য। অবশ্যই দেখা করব তোমার সাথে। তোমার গলাটা এরকম শোনাচ্ছে কেন? বলো না, কিছু হয়েছে? কি আবার হবে, সেই সকাল থেকেই গলাটা একটু বসে আছে, ও পরে ঠিক হয়ে যাবে। ঠিক বলছো তো? ঠিকই বলছি, রাখছি এখন। বিছানার ওপর মোবাইলটা ছুঁড়ে পাশে তাকাতেই সুলগ্ন লক্ষ্য করে মিনসার একটা ছবি এখনো রয়ে গেছে তার ঘরের দেওয়ালে। জানলা দিয়ে সূর্যের আলো এসে পড়ে অদ্ভুত ঝলমলে লাগছে মিনসাকে। কিন্তু আজই তার সম্পর্কের ইতি টানবে সুলগ্ন। অতঃপর ছবিটা খুলে ফেলে সুলগ্ন। তার মনে শুধু একটাই কথা বাজে, মিনসার বাঁচাটা তাকে ভালোবাসার থেকেও অনেক অনেক বেশি মূল্যবান। ভালোবাসার পূর্ণতা জীবনের থেকে বড় হতে পারে না। সেদিন মিনসাকে বলা মিথ্যে কথাটা সত্যি হয়ে যায়। সারাদিন প্রায় অনেকগুলো ডেলিভারিতে প্রচণ্ড ব্যস্ত থাকে সুলগ্ন। দুপুরে নিজের টিফিন খেতে গিয়েও মিনসার মুখটা ভেসে ওঠে তার মনে। হয়তো কিছু ছেড়ে যাওয়ার আগে তার অনুভূতিটা জানান দেয় মননের প্রতিরন্ধ্রে। সন্ধ্যে 6:30 নাগাদ ক্যাফে থেকে সুলগ্ন বেরিয়ে যাচ্ছিল। এমন সময় চোখাচোখি হয়ে যায় প্রভাকর নন্দীর সাথে। কিরে, এখন তো তোর কোনো ডেলিভারি নেই, তাহলে বেরোচ্ছিস কোথায়? না, ওই মিনসার সঙ্গে একটু দেখা করতে যাচ্ছি। সুলগ্নর চোখটা কেমন রক্ত জবার মতো লাল হয়ে রয়েছে, কারণ কোনোদিন ভাবেনি এভাবে তার শেষ দেখা হবে মিনসার সাথে। কিন্তু প্রভাকর নন্দীকে সে কিভাবে জানাবে যে ভালোবাসার কুঁড়িটাকে একটু একটু করে যত্নে পূর্ণাঙ্গ করেছিল, আজ সেই ফুল ছিঁড়ে ফেলতে হবে হাসি মুখে। কিন্তু তোর চোখে জল কেন? কেমন যেন ফুলে আছে। কি 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 হয়েছে তোর? কি হয়েছে? আরে আমায় খুলে বল, আমায় খুলে বল। আমাকে মিনসার জীবন থেকে চলে যেতে হবে প্রভাদা, আর তা না করলে রিংমাস্টার সোনু তামাং মিনসাকে তুলে দেবে কুমিরের হাতে। আর শুধু তার জীবন থেকে চলে যাওয়াই নয়, রীতিমতো তার চোখে ছোট হওয়ার জন্য তাকে অপমানও করতে হবে আমাকে। কি কি বলছিস তুই? এত কিছু ঘটে গেছে আর তুই আমায় কিছু জানালি না? কালকে রাতেই তো সার্কাস দেখানোর নাম করে ডেকে জানালো এসব। তোমায় আর কিভাবে জানাবো বলো? তুই কিন্তু যাবি না সুলভ, একদম যাবি না। যেতে তো আমাকে হবেই প্রভাদা। মিনসার জীবনটা আমার কাছে সব। বুঝতে চাইছিস না কেন? রিংমাস্টার নিজের স্বার্থে তোকে এমন শর্ত দিয়েছে যাতে যাতে তুই দুর্বল হয়ে পড়িস। দুর্বল। যখন ভাগ্য আমাদের আলাদা করতে চাইছে তখন আমি। তুমি অত ভেবো না, হয়তো ভালোবাসার খুনটা আমার হাতেই লেখা ছিল। কথাটা বলে সুলগ্ন বেরিয়ে যায়। আজ তার হাতে পিৎজার কার্ডবোর্ডটা নেই, আছে শুধু একটা লাল গোলাপ, যেটাকে অনেক দিন ধরে জৈব সার দেওয়া মাটি আর আলো বাতাস দিয়ে খুব যত্নে ফুটিয়েছিল। সেটাই দেবে সে মিনসাকে।
8:20 দিকে সুলগ্নর বাইকটা এসে থামে সেই দিঘির পাড়ে। সে দেখে মিনসা আপন মনে দিঘির দিকে তাকিয়ে আছে। আকাশের চাঁদ আজ রূপলি থালার মতো পূর্ণ রূপ ধারণ করেছে, তাই দিঘির জলে পূর্ণিমার জ্যোৎস্না পড়ে এক অপরূপ রূপ ঝরাচ্ছে। সুলগ্ন এগিয়ে আসে মিনসার দিকে, তার সামনে ছড়িয়ে থাকা হাত দুটি আলতো করে ধরে সুলগ্ন। অনেকটা অপেক্ষা করালাম, তাই না? হ্যাঁ, তা তো করালেই। বাবু এত ব্যস্ত যে দেখা করার সময়টুকু নেই, মেসেজ করলে রিপ্লাই দেওয়ারও সময় নেই। আজকে আর ঝগড়াঝাটি করব না। কেন? আজকে আবার কি হলো? না, তেমন কিছু না। যেন বলতে বলতেই চোখের কোণটা ভিজে ওঠে সুলগ্নর। চাঁদের আলোয় তার চিকচিক করা আভা ধরা দেয় মিনসার চোখেও। এত ছেলে মানুষ কেন তুমি? আমার এই কথাতেও তোমার চোখে জল? আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে বাবা, ঠিক আছে ঠিক আছে, সরি সরি সরি। লেট করে এলাম তো আমি, আর সরি বলছো তুমি? না, ঠিক মানাচ্ছে না। সুলগ্ন ভেজা চোখে তাকিয়ে দেখল মিনসাকে। একটা হালকা গোলাপি রঙের কুর্তিতে দারুণ লাগছে আজ তাকে। জোড়া কানে মণিপুরি ঝুমকো ঝুলছে মিনসার। সারল্যের হাসির সাথে চোখে মুখে ফুটে উঠেছে সেই লাজ, বাঙালির কোণের মতো। এমন সময় হঠাৎ সুলগ্ন মিনসাকে ডুবিয়ে দেয় তার গাঢ় আলিঙ্গনে। বিশেষ কিছু যে ঘটেছে তা অনুমান করলেও মিনসা বুঝতে পারে না কি হতে চলেছে তার সামনে। শুধু শুনতে পায় সুলগ্নের বুকের মধ্যে চলা দ্রুত হৃদস্পন্দন। কি হয়েছে বলো তো তোমার? তোমাকে এরকম লাগছে কেন? না, তুমি আগে বলো, মনে রাখবে আমায়, ভুলে যাবে না কখনো, ভালোবাসবে। কি আশ্চর্য, যাকে কদিন পর বিয়ে করব তাকে হঠাৎ ভুলতে যাবই বা কেন? আসলে গ্রাম থেকে ফোন করছিল আমায়। আমার মামা চায় তার বন্ধুর মেয়ের সঙ্গে যেন আমার বিয়ে হয়। তারা নাকি মেয়ের বিয়ের জন্য আমাকে 20 লক্ষ টাকা দেবে। তাই টাকার অঙ্কটা শুনে ঠিক করলাম তোমাকে বিয়ে করা আমার পক্ষে সম্ভব নয়। সুলগ্নর মুখে কথাটা শুনে মিনসার প্রায় অবিশ্বাস্য লাগে। মনে মনে ভাবে সে ভুল শুনছে না তো। কিন্তু সুলগ্নর মুখে আরও বেশ কয়েকবার শোনার পরে মিনসার পায়ের নিচ থেকে যেন মাটি সরে যায়। বিষণ্ণ মুখে সুলগ্নকে বলে, তাহলে তোমাকে নিয়ে দেখা আমার স্বপ্নগুলোর কি হবে? স্বপ্ন? স্বপ্ন আবার কি? আমাকে না পেলে তুমি অন্য কাউকে ঠিক পেয়ে যাবে। একেই তুমি খুব সুন্দরী, আর বয়সটাও খুব কম। মনের মানুষ ঠিকই পেয়ে যাবে, চিন্তা নেই তোমার। সুলগ্নের কথাগুলো ধারালো কাঁটার মতো গাঁথে মিনসার মনে, যা তার নিজের কাছেই খুবই অবিশ্বাস্য লাগে। যেন সে এক অন্য মানুষকে দেখছে আজ। কিন্তু মিনসার উল্টো দিকে মুখ ঘুরিয়ে কথাটা বলার জন্য সে দেখতে পায় না সুলগ্নর মুখে কপালে থাকা শিরা উপশিরাগুলো কতটা চাপা যন্ত্রণায় ফুলে উঠেছে, আর কতটা কষ্টের তাপে পুড়ে একটু একটু করে শেষ হচ্ছে সে। বাহ, খুব ভালো বললে তো তুমি। যার সাথে ঘর বাঁধার আশা বুনেছিলাম তার মুখে এমন বিদ্রূপ শুনে আজ বুঝতেই পারলাম কেন অনেকে ঘৃণা করে ভালোবাসাকে। আজ বুঝলাম সত্যিকারের ভালোবাসাটা নয় একতরফা, না হলে উপন্যাসের পৃষ্ঠাতেই মানায়। মিনসার দীর্ঘশ্বাসের বাণে অসীম ইন্দ্রিয় সহনের পরীক্ষা দিতে থাকে সুলগ্ন। এতটুকু বুঝতে দেয় না তাকে যে কত বড় খলনায়কের মুখোশে আজ অভিনয় করছে সে। নিজের রুমালে চোখ মুখ মুছে মিনসার দিকে চাইতেই সুলগ্নর জামার কলার চেপে ধরে মিনসা। কেন কেন আমাকে মিথ্যে অভিনয়ে ফাঁসালে তুমি? বলো কেন? কি করব বলো? ভালোবাসা দিয়ে তো আর পেট চলবে না, তাই না? ছি ছি ছি, কটা টাকার লোভে যে আমায় এক নিমেষের মধ্যে ভুলে গেল, তাকে আমি ভালোবেসেছিলাম। ইউ কাওয়ার্ড, আই হেট ইউ সুলগ্ন, আই জাস্ট হেট ইউ। এমন সময় সুলগ্নর বুক পকেট থেকে উঁকি দেয় তার আনা লাল গোলাপটা, যা মিনসার দৃষ্টি এড়ায় না। আর ফলস্বরূপ গোলাপটিকে সুলগ্ন জামা থেকে সে ছিনিয়ে নিয়ে রাগে ক্ষোভে পদদলিত করে তার ব্লক হিলে। নির্বিচারে সব কিছু বুক পেতে নেয় সুলগ্ন, আর একটা ক্ষীণ করুণ সুরে শেষবারের মতো সে বলে ওঠে, ভালো থেকো মনি, পারলে ক্ষমা করো আমায়।
ঘৃণা ভরা চাহনিতে মিনসা বলে, ক্ষমা? ঈশ্বরই কোনোদিন ক্ষমা করতে পারবে না তোমায়। আর আমি তো পুরো কথাটা শেষ না করে মিনসা সামনের দিকে জোরে হাঁটা লাগায়। কিছুটা ছোটার ভঙ্গিমায়, সাথে তার দূর থেকে ভেসে আসা ফোঁপানো কান্নার রেশ সুলগ্নর কানে ধরা দিতে দিতে মিলিয়ে যায় রাতের শেষ জ্যোৎস্না। সুলগ্ন পাথরের মতো চেয়ে থাকে মিনসার কুয়াশা মাখা পদচিহ্নের দিকে, যেখানে তার দেহে থাকা প্রাণের সর্বস্বটুকু এইমাত্র নিঃশেষ করে নিয়ে গেছে তার চোখের মণি, তার মিনসা। সুলগ্নর মনি হয়তো কোনো দিনই জানতেই পারবে না তাকে বাঁচিয়ে রাখার জন্য সুলগ্নকে কতটা বড় খলনায়কের অভিনয় করতে হয়েছিল। আচ্ছা, ভালোবাসা কি শুধু কাছে পাওয়ার নাম, নাকি প্রিয় মানুষের অস্তিত্ব রক্ষা করতে নিজেকে তার চোখে আজীবন অপরাধী করে রাখা, এটা কি ভালোবাসা নয়? সুলগ্নর আনা সেই ইসে ফেলা লাল গোলাপের মতোই হয়তো এই প্রেমের গল্পটাও অসম্পূর্ণ রয়ে গেল, কিন্তু ভালোবাসার জয় হলো নিশ্চিত। আপনারা শুনলেন সৌগত প্রামাণিকের লেখা প্রেমের চেয়েও দামি গল্পটি। আমাদের আজকের গল্প আপনাদের ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই একটি সুন্দর কমেন্ট করে যাবেন। আপনারা শুনছেন গল্প বা স্টুডিও। গল্প শুনুন, গল্পে বাঁচুন। ধন্যবাদ।